এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে ওটা তাদের ব্যাপারে সেনাপ্রধানের সহায়তায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তখন থেকেই সেনাপ্রধানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে। এর ফলে সেনাপ্রধানের সবুজ সংকেত পেলেই আবারও দেশে ফিরতে যাচ্ছেন। বিচারপতির সাথে সেনাপ্রধানের জরুরি বৈঠকে কঠিন সিদ্ধান্ত নিল সেনাবাহিনী। রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা, শেখ হাসিনাকে দেশে ফিরাতে ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই ভালো না। ডক্টর ইউনূস সরকারকে এই মুহূর্তে একটা কি বলা হয় যে ধরেন হযবরল অবস্থার মাঝখান দিয়ে চলতে হচ্ছে। একদিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করে বা কাজ করে, তখন তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোষর অথবা আওয়ামী লীগের দোষর অথবা প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ হিসেবে তাদেরকে ট্যাগিং এর চেষ্টা চলছে। প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একেবারে হঠাৎ করেই দেশের প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাসভবনে যান, একটি বৈঠক করেন এবং তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। দেশের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে আসলেই ভালো না। ডক্টর ইউনূস সরকারকে এই মুহূর্তে একটা কি বলা হয় যে ধরেন হযবরল অবস্থার মাঝখান দিয়ে চলতে হচ্ছে। একদিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করে বা কাজ করে, তখন তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোষর অথবা আওয়ামী লীগের দোষর অথবা প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ হিসেবে তাদেরকে ট্যাগিং এর চেষ্টা চলছে। অপরদিকে যখনই আইন শৃঙ্খলা বাহিনী আবার কোনো জায়গায় অনুপস্থিত থাকে, তখন তাদেরকে আব্বা ডাইকা খোঁজ করা হয়, যেমন আমরা ছবিতে দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী করবে কি? আবার এই মুহূর্তে গেল পরশুদিন থেকে গণ অধিকার পরিষদের যিনি সভাপতি আছেন ভিপি নূর, নিজের কর্মদোষেই অনেকটা কিন্তু মার খেয়েছেন। এই কথাটা বলার সাহসটা অনেকেরই হচ্ছে না, কিন্তু তিনি নিজের দোষেই খাইছেন কিন্তু মাইটটা। যাই হোক, এটার ইনভেস্টিগেশন চলছে, তদন্ত কমিটি চলছে, নিশ্চয়ই এটা রিপোর্ট আসবে। এই অবস্থার মাঝখানে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বরাবরের মতন এনসিপি, জামাত এবং আরো যারা খুচরা দলগুলো আছেন তারা একত্রিত হয়েছেন। এই পরিস্থিতিতে জাতীয় পার্টিও ঝুঁকেঙ্গা নেহি সালা স্টাইলে কিন্তু এবার মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। দলটির যিনি কি বলা হয় যে মহাসচিব আছেন এই মুহূর্তে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি এক বক্তব্য দিয়েছেন যে জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না। সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। ইভেন তিনি তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সবাই প্রস্তুত থাকুন, আঘাত এলে জবাব দিতে হবে, প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ এবং গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। আমরা অনেকেই ভাবে জাতীয় পার্টির সাপোর্টার কারা। অনেকে যারা ভাবেন, একটা রিক্সাওয়ালার ডায়লগ দেখছেন যে ঢাকা শহর দেখা চোখের সামনে অফিস ভাঙছে, কথা বলি নাই, রংপুর হলে গাইগা ফেলতাম। এই যে দেখেন রিক্সাওয়ালার যে অবস্থা, তো জাতীয় পার্টিতে কিন্তু এরকম একটা বিশাল সাপোর্টিং শ্রেণী তাদের আছে। তো এর মাঝখানে জামাত, এনসিপি বা আরো যারা দুই একটা খুচরা দল আছেন, এমনকি গণ অধিকার পরিষদও, তারা সবাই যেটা চাচ্ছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। বা গতকালকে সারা বাংলাদেশ জুড়ে জাতীয় পার্টির যে কার্যালয়গুলো আছে সেখানে যেভাবে নগ্ন হামলা চলেছে এবং কি ভাঙচুর চলেছে, আগুন দেওয়া চলেছে, এই জিনিসগুলো কিন্তু পজিটিভ না। আপনি মানেন আর না মানেন ভাই, এরকম হইলে আগামী দিনে বাংলাদেশে আজকে ক্ষমতা তো সারা জীবন আবার এই সরকারের হাতেও থাকবে না, পরবর্তী সরকারও থাকবে না, পজিশন পরিবর্তন হবে। তখন আবার দেখা যাবে কি সারা বাংলাদেশে এবার তো পার্টি অফিসগুলো বন্ধ ছিল, এরপর আবার অফিসগুলো এরকম আগুন দিয়ে জ্বালাই দিবে। আমরা কথা বলতে পারবো, আমাদেরকে যে আপনি এখন যেমন গালি দিচ্ছেন, তখন আমরা গালি খাবো, আগেও খাইছি, এখনো খাই। কারণ কি, আমরা মধ্যপন্থী অবস্থানে আছি, যেখানে বাংলাদেশকে স্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখি। কিন্তু আসলে কি আমাদের এই স্বপ্ন কাজে দিচ্ছে? এখন জাতীয় পার্টি যে জাগ দিচ্ছে বা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অন্যান্যরা যেভাবে জাতীয় পার্টিকে একদম 72 ঘন্টা 36 ঘন্টার মধ্যে এই করে ফেলবে, তো এখানে তো একটা সংঘর্ষ ঘটবে। আর পলিটিক্স হচ্ছে কি, এক সময়ের মিত্র জামাত এবং বিএনপি, তারা কি আসলে মিত্র না? এটা সময়ের প্রয়োজনে বন্ধুত্ব হয়েছে, ক্ষমতার প্রয়োজনে, টিকে থাকার প্রয়োজনে। সো এখন জাতীয় পার্টির সাথে তলে তলে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হবে। জাতীয় পার্টিতে আওয়ামী লীগ ভর করবে, কিন্তু আপনি তো প্রমাণ করতে হবে। আর কোন আইনে আপনি জাতীয় পার্টিকে এখন মানে সন্ত্রাসী কর্মকাণ্ডে সন্ত্রাস আইনে নিষিদ্ধ করবেন, সেটাও কিন্তু রাষ্ট্রকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। সকাল 11টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গুলশান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাসভবনে যান, একটি বৈঠক করেন এবং তারপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে দেশে কি আসলে সেনা শাসন চালু হতে যাচ্ছে কিনা। এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি আশঙ্কা করেছি দেশে আসলেই একটা সেনা শাসন হতে পারে। কারণ একই সঙ্গে সেনাপ্রধান গেলেন প্রধান বিচারপতির বাসায় এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান গেলেন ডক্টর ইউনূসের বাসায়। এবং কোনো মতেই এটা কাকতালীয় হতে পারে না। হয়তোবা সেনাপ্রধান
এমন কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন প্রধান বিচারপতির কাছে যে যেটা টের পেয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি চলে গিয়েছেন আবার ডক্টর ইউনূসের কাছে ইনফর্ম করার জন্য। এবং আমার এরকম ভাবার কারণ কি জানেন, আপনাদের খেয়াল আছে যে 111 কিন্তু এভাবে হয়েছিল। 111 সময় আপনারা দেখেছেন যে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ জামাতের লোকদেরকে পিটিয়ে হত্যা করেছে, আইন শৃঙ্খলা খারাপ, বাসে আগুন, রাস্তাঘাটে বিশৃঙ্খলা। তখন তৎকালীন সেনাপ্রধান মনি আহমেদ তিনি গিয়ে রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদকে বলেছেন যে আপনি ক্ষমতা ছেড়ে দিন, আপনি পারবেন না। এবং তারপরে কিন্তু এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসে এবং 111 হয়। তো এখনো কিন্তু সেম সিচুয়েশন, চারদিকে মারামারি, হানাহানি, বিভিন্ন মার খেলো, তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল, চট্টগ্রামে গন্ডগোল, সব জায়গায় এরকম গন্ডগোল। তো এখন যদি একটা দুর্বল সরকার, ইউনূস সরকার দুর্বল সরকার, আজকে কিন্তু জামাতের নেতারাও বলেছে যে এই সরকার হাল ছেড়ে দিয়েছে, কোনো কিছু ঠিক চলতেছে না। তো এমন অবস্থায় যদি সেনাবাহিনী বলে যে আপনি এই সরকারে ব্যর্থ, আপনি ব্যর্থতা দায়ভার নিয়ে পদত্যাগ করেন, আপনাকে আমরা চাই না, সরকারকে চাপ দেয়, সরকার তো পদত্যাগ করতে বাধ্য হবে, তাই না? তো এই কারণেই শুধু আমারই না, অনেকে চিন্তা ছিল যে এই ধরনের আলোচনা হলেও হতে পারে। তবে আমি এখনো বিশ্বাস করি যে এই ধরনের আলোচনা কিন্তু হতে পারে। আপনারা জানেন যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তিনি খুব শীঘ্রই অক্টোবরের ভিতরে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় দিবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কারা কারা হবে, কিভাবে হবে, মেয়াদ কতকাল, এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা তারা কি কি যোগ্যতার ভিত্তিতে হবেন ইত্যাদি। তো হয়তোবা জেনারেল ওয়াকার তিনি সেখানে বলতে পারেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটা এটা এমন ভাবে করুন যাতে এই ইউনূস সরকার নির্বাচনের সময় না থাকে, যাতে অন্য একজনের অধীনে 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যে সরকারটা একটা সুষ্ঠু নির্বাচন দিবে এবং ডক্টর ইউনূস সেই সরকারের কাছে ক্ষমতা ন্যস্ত করতে বাধ্য হয়। এরকম একটা কথা তিনি বলতে পারেন। এবং অনেকে বলতেছেন যে সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি দেখা করতে পারেন না সরকারের অনুমতি ছাড়া, কিন্তু তিনি দেখা করেছেন, যেভাবে তিনি করেছেন, কারণ সরকারে তো আসলে সেনাপ্রধানের কোনো কন্ট্রোল নাই, এটা তো আপনারা সবাই জানেন। আপনারা এও জানেন যে কয়েক মাস আগে ডক্টর ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে। যেই কথা সেই কাজ। এই খবরটার পেয়ে আবার জেনারেল ওয়াকারুজ্জামান তিনি করলেন কি, তিনি এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার যে পদ প্রিন্সিপাল স্টাফ অফিসার সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য একটা সুপারিশপত্র প্রেরণ করলেন ডক্টর ইউনূসের অফিসে। এখন ইউনূস সাইন দিলেই কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি এই প্রিন্সিপাল স্টাফ অফিসার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হবেন। কিন্তু সেই সুপারিশপত্র টানা 1 মাস ধরে ডক্টর ইউনূসের অফিসে পড়ে রইল, তিনি সাইন করলেন না। তখন জেনারেল ওয়াকারের বুঝতে বাকি রইল না যে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি আসলে সরকারের সঙ্গে গভীর সম্পর্ক। তো জেনারেল ওয়াকার পারলেন না কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে দিতে। এবং এই ভিতরেই একটা লেটার ইস্যু হলো সরকারের পক্ষ থেকে যে সেনাপ্রধান ওয়াকারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবং সেই বরখাস্তের যে পত্র সেটা পাঠানো হলো বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সইয়ের জন্য, কারণ সেনাপ্রধানকে পত্রে সরাতে হলে রাষ্ট্রপতির সই প্রয়োজন হয়। এবং রাষ্ট্রপতি দপ্তর থেকে এটা লিক হয়ে গেল যখন, তখনই মার্কিন দূতাবাস এবং বিএনপি বলল যে না, আপনারা সেনাপ্রধানকে সরাতে পারবেন না। তো এই কারণে সেই যাত্রায় সেনাপ্রধান বেঁচে গিয়েছে। না হলে কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি, আমাকে সরকার চায় না, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। বাট শেষ পর্যন্ত সরকারের সেই উদ্যোগ সফল হয়নি, সেনাপ্রধান ওয়াকার তিনি তার পদে রয়ে গিয়েছেন। এখন সেই থেকেই সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে সরকারের একটা সম্পর্ক ভালো না। এখন আজকে আরেকটা বিষয় নিয়ে আমি মনে করি প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান আলাপ হতে পারে। সেটা হচ্ছে কি, যে আপনারা নিশ্চয়ই পড়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্টটা, শেখ হাসিনার গুম খুন বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে রিপোর্ট, সেই রিপোর্টে 72 জন সেনা অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা গণহত্যা গুম খুনের সঙ্গে জড়িত। এখন যখন বাংলাদেশ সরকারের যে গুম খুন কমিশন তারা তদন্ত শুরু করলো এবং তারা এই জন্য সেনাবাহিনীর সহযোগিতা চাইলো এবং ক্যান্টনমেন্টের অভ্যন্তরে প্রবেশাধিকার চাইলো, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে কোনো সহযোগিতাই করা হলো না। চরম অসহযোগিতা করলো যাতে এই গুম খুন কমিশন এই মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে না পারে এবং এই অভিযুক্ত 72 সেনা কর্মকর্তার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে না পারে। তো এরকম অসহযোগিতা এরপরে আসলে সরকার নড়ে চড়ে বসলো। এরপর সরকার ওয়াকারুজ্জামানকে বললো যে ঠিক আছে, দেখো 72 জন, অনেকের বিরুদ্ধে আছে সামান্য একটা মার্ডার, অনেকের বিরুদ্ধে আছে যে গুম খুনের সহযোগিতা, ঠিক আছে, এই ছোট ছোট অপরাধ বাদ দিলাম, কিন্তু স্পেসিফিক্যালি 22 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং এই 22 জনের ভিতরে কিন্তু একজন গ্রেপ্তার আর বাকি 5 জন পলাতক, এখনো 16 জন ক্যান্টনমেন্টে আছে। তাহলে এই 16 জনের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতেই হবে এবং এটা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল কর্তৃক স্বীকৃত। যে 72 জনের লিস্ট দিছে, 72 জন বাদ, অন্তত এই 16 জনকে বিচারের আওতায় আনার জন্য প্লিজ আমাদেরকে সহযোগিতা করো। তখন জেনারেল ওয়াকারের সঙ্গে সরকারের সমঝোতা হয় যে ঠিক আছে, আমরা তাহলে এদের বিচারের ব্যবস্থা করব। এখন যেহেতু এরা অপরাধী হলেও দীর্ঘদিন ধরে জেনারেল ওয়াকারের সহকর্মী, কাজেই ওয়াকারের ভিতরে সিম্পিথি আছে, এটা সত্য কথা। এবং এই কারণেই এদের বিচার কিভাবে হতে পারে বা যাতে ন্যায় বিচার পায়, এরা যাতে আইনি লড়াই করতে পারে, যাতে কোনো অবিচারের শিকার না হয় এবং যাতে বিচারটা তথ্য প্রমাণ সাপেক্ষে হয়, এই কারণেই হয়তো সেনাপ্রধান
প্রধান বিচারপতির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছেন, কথা বলেছেন, যাতে তার কলিগরা ন্যায় বিচার পায়। এখন আপনারা বলতেই পারেন যে নৈতিকভাবে তার দেখা করা ঠিক হয়েছে কিনা, তিনি তার অপরাধী কলিগদের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ করতে যেতে পারেন কিনা আমি জানি না কি কথা হয়েছে। তবে যদি তাই হয়ে থাকে তাহলে বলবো যে এটা নৈতিকভাবে করা ঠিক হয়নি। এবং যখন ওয়াকার দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে, সে একই সময় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভিপি নূরকে যে মারল সেনাবাহিনী, এতে ডক্টর ইউনূস খুবই ক্ষুব্ধ এবং সরকার কথা দিয়েছেন যে নূরের উপর যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন। এবং এই কারণেই ডক্টর ইউনূস ডাক দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে এবং তার সঙ্গে কথা বলেছেন যে কেন হামলা হলো, কি হামলা হলো, কারা কারা জড়িত, এসব বিষয় তদন্তে সহযোগিতা করার জন্যই ডক্টর ইউনূস এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে ডেকেছেন। তবে দর্শক, জেনারেল ওয়াকার যেই কারণে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কেন, পরিস্থিতি কিন্তু ভালো না, পরিস্থিতি খুবই ঘোলাটে, খুবই অস্থির, যে কোনো সময় কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে। তার একটা আলামত দিয়ে আমি, আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিক জুট এয়ারলাইন্স স্বামী, তিনি জেনারেল ওয়াকারের খুবই বিশ্বস্ত। ওয়াকার তাকে আপা ছোট মতো জানে, স্বামীও কিন্তু ওয়াকারকে বড় ভাই হিসেবে মান্য করে। সেই স্বামী এখন তাকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, কি লিখেছে আমি একটু দেখাই, যে 4 তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না। 4 তারকা মানে ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে একমাত্র ওয়াকারই আছেন যিনি 4টা স্টার ক্যারি করেন। তো স্বামী লিখেছেন যে 4 তারকা জেনারেল সাহেব কোথাও যাবেন না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ আনুগত্য রয়েছে তার প্রতি। এবং স্বামী সরকারকে বলতেছেন আপনাদের সেই সামর্থ্য নেই যে বাংলাদেশ সেনাবাহিনীর কোন 1, 2, 3 তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন। স্বামী সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে, যে সরকারের অধীনে সেনাবাহিনী, সেই সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আপনাদের সেই সামর্থ্য নেই যে সেনাবাহিনীর কোনো 1, 2, 3 তারকা কর্মকর্তার ভাগ্য নির্ধারণ করতে পারবেন। এবং বর্তমানে যারাই সেনাবাহিনীর বিভিন্ন পদে আছে তারা সবাই নিজ যোগ্যতা বলেই স্বপদে নিষ্ঠার সঙ্গে প্রজাতন্ত্রের প্রতি তাদের কর্তব্য পালন করতেছেন। অতিরিক্ত স্বপ্নদোষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একেবারে হঠাৎ করেই দেশের প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন। বৈঠকটি হয়েছে প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে। এই বৈঠক নিয়ে যথেষ্ট জল্পনা হচ্ছে দেশে ও দেশের বাইরে। এটা হওয়া স্বাভাবিক, কারণ সাধারণভাবে সেনাপ্রধান ও প্রধান বিচারপতির মধ্যে স্বাভাবিক অবস্থায় কোনো মিটিং হয় না, মিটিংয়ের দরকারও পড়ে না। তবে দেশটা যেহেতু বাংলাদেশ এবং 2024 সালের জুলাই আগস্ট থেকে দেশটার ভেতর যা সব কাণ্ড কারখানা চলছে, তাতে তো এই দেশটাকে আর স্বাভাবিক বলা যায় না। আর স্বাভাবিক বলা না গেলে তাকে বলতে হয় অস্বাভাবিক। তো এই অস্বাভাবিক বাংলাদেশের গত 1 বছরের গাদা গাদা অস্বাভাবিক কাজকর্মের সঙ্গে আরও একটা অস্বাভাবিক কাজ যুক্ত হলো। সেই কাজটা হলো, সেই অস্বাভাবিক কাজটা হলো সেনাপ্রধান গিয়ে দেখা করলেন প্রধান বিচারপতির সঙ্গে। কেন দেখা করলেন, কি কথা হলো দুজনের মধ্যে, কতক্ষণ ধরে কোনো কথা হলো, কোনো খবরই বাইরে আসেনি। যারা যা বলছেন পুরোটাই অনুমান। সেরকম অনুমান আমিও করবার জন্য এই ভিডিও করছি। তবে একটা কথা বলবো, আমার অনুমান বাংলাদেশে যে আইনহীনতা আর আইন চলছে, সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে যেভাবে সংবিধান ভাঙার প্রক্রিয়া চালু হচ্ছে গত বছরের জুলাই আগস্ট থেকে, সেই পুরো প্রেক্ষিত মাথায় রেখে এই সাক্ষাৎকারের কারণ খোঁজার চেষ্টা করব। কেন এই বৈঠক? প্রথমত, দেশে যখন সামরিক শাসন জারি থাকে বা সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেনাপ্রধান ও বিচার বিভাগের প্রধানের মধ্যে এরকম বৈঠক হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যাতে বিচার বিভাগকে সঙ্গে রেখে, অনেক সময় জোর করেও সঙ্গে রাখা যায়, তবে ভালো মুখে যদি সঙ্গে থাকে তাহলে সেটা তো বেশি ভালো। এই বিষয়টি মাথায় রেখে খুঁজে দেখা যাক বাংলাদেশে এই বৈঠকটি কেন হয়েছে। আগেই বলেছি, আজ 31 আগস্ট দুপুরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি জাস্টিস সৈয়দ রিফাত আহমেদের গুলশানের বাসভবনে বৈঠক করেছেন। বেলা 11:30টায় বৈঠক শুরু হয়েছে এবং যতদূর জানা যাচ্ছে প্রায় 1 ঘন্টার উপরে বৈঠক চলেছে। একই সময়ে সশস্ত্র বাহিনী বিভাগের আবার যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন। কেন তার ওই বৈঠক সেটাও প্রকাশ করা হয়নি। কেউ কিছু না বললেও বোঝা যায় বাংলাদেশে গত 1 বছরের বিভিন্ন ঘটনা আজকের এই সেনাপ্রধান এবং প্রধান বিচারপতির মধ্যে বৈঠকের পটভূমি তৈরি করেছে। 2024 সালের আগস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের পর দেশের রাষ্ট্রীয় কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। ফলে আর 10টা সেনাপ্রধানের থেকে
তিনি আলাদা। নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, তার পেছনে মুখ্য ভূমিকা এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ 2024 সালের 10 আগস্ট নিযুক্ত হন। যখন নিযুক্ত হয়েছিলেন, যখন পূর্ববর্তী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়। যে পদ্ধতিতে ওবায়দুল হাসানকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল সেটা দেখে নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নিতে অস্বীকার করতে পারতেন, তাহলে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন, একটা ভালো উদাহরণ তৈরি হতো। আর কাকের মাংস না খেলেও বিচারপতিদের মাংস কিন্তু বেশ আরাম করেই খান। প্রধান বিচারপতি হিসেবে রিফাত আহমেদের সঙ্গে আরো 5 জন বিচারপতি অন্য বিচারপতিদেরকে তাড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে রিফাত আহমেদ এই সরকারের সমর্থক, কিন্তু 2024-এর পর দেশের শাসন ব্যবস্থায় তো জল অনেক গড়িয়েছে। সেই 24-এর একজোট সরকার এখন আর নেই। তাদের মধ্যে দল উপদল, লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব অনেক কিছু আছে। এখন ইউনূস এবং ওয়াকারের মধ্যে সেই আগের প্রণয়ও আর নেই। আবার বাংলাদেশকে কে দখল করবে, আমেরিকা দখল করবে না চীন দখল করবে না ভারত, এই নিয়ে খাবলাখাবলি শুরু হয়ে গেছে পরাশক্তিদের মধ্যে। তো এই প্রেক্ষিতটা মাথায় রেখেও এই বৈঠক কেন ও কি হলো সেই বিচারে যাব। দেশের বিচার বিভাগীয় সংস্কার প্রক্রিয়া নিয়ে অনেক কথা চলছে। এখন ইউনূস সরকার বলছে অনেক সংস্কারের কথা, এগুলো করে ভোটে যাওয়া হবে, নতুন সংবিধান তৈরি হবে। ওয়াকারুজ্জামান একবার প্রকাশ্যে অভিযোগ করেছেন তাকে অন্ধকারে রেখে সংস্কার করা হচ্ছে। এর বিরুদ্ধে নিজের অবস্থান জানাতে কি তিনি প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেন? সংস্কার মানে সংবিধান নতুন করে লেখার কাজ কি সে সবার মুখে? এসব প্রশ্ন উঠতেই পারে। তবে যদি এই জন্য তিনি প্রধান বিচারপতির কাছে গিয়ে থাকেন সেটা একটা কারণ হতে পারে, তবে প্রধান কারণ হতে পারে বলে মনে হয় না। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা পরিস্থিতি। শেখ হাসিনার সরকার পতনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। এই পরিস্থিতিতে সামরিক ও বিচার বিভাগের মধ্যে খুব সমন্বয় প্রয়োজন। এই সমন্বয় যে নেই, এতদিন কিন্তু সেই বিষয়ে কোনো কথা শোনা যায়নি। সুতরাং এই ব্যাপার নিয়ে, অর্থাৎ সমন্বয়ের জন্য দুজনের সঙ্গে কথা বলেছেন, এটা কোনো কারণই হতে পারে না। তৃতীয় কারণ, যার ইঙ্গিত গোড়ায় দিয়েছি, সেটা হলো অন্তর্বর্তী সরকার ব্যবস্থায় কি পরিবর্তন হচ্ছে? প্রধান উপদেষ্টা কি বিদায় নিচ্ছেন? রাষ্ট্রপতি চুপ্পু সাহেব কি আর রাষ্ট্রপতি থাকছেন না? তার ছবি খোলা হয়েছে কয়েকদিন আগে সরকারি দপ্তর থেকে, তাহলে কি এইবার তাকেও সেখান থেকে খুলে ফেলে দেওয়া হবে তুলে? তো নাকি রাষ্ট্রপতির জায়গায় চিফ জাস্টিস আসছেন? দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। দর্শক, এই জন্য বলবো যারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনার বিষয়টি জানতে পেরেছেন। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল লিখে আসে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।